রাষ্ট্র নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ শিবির ছাত্রদলের খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাচন কমিশনের। দায়সারা দায়িত্ব পালনের মনোভাব কয়েকজন উপদেষ্টার মাঝে, মন্তব্য সার্জিসের সুযোগ নেই সেফ এক্সিটের। আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না, কোথায় সেফ এক্সিট নেবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। অনিয়ম দুর্নীতির আখড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ১০০ টাকার ইনজেকশন ১২০০ টাকায় ক্রয়, নতুন চাহিদা পত্রেও বিতর্ক। নিউজে আসার পরে এগুলো হয়তো আমার কাছে ধারণা যে মেকআপ দিয়েছে। লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে বানের পানি, দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর তাগিদ ভুক্তভোগীদের। তিস্তা নদীর কাজ কোনো খরানো আছে না, কোনো কাজও আছে না। নির্বাচনের তফসিল ঘোষণা করার আগেই যাতে তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধন করা হয়। মাছ ধরায় নিষেধাজ্ঞা চললেও সহায়তা পাননি রাজবাড়ীর জেলেরা, পরিবার নিয়ে দুর্বিষহ দিন কাটছে অনেকের। 40 কেজি চাল লাগে, 7-8 জন মানুষ খানো, সদাই লাগে, পাতি লাগে, চাউল দিলে হবে না, খালি চাউল খাওয়া ভাত ফুটে খাইলে তো হয় না। ইলিশ মাছের নিষেধাজ্ঞার কারণে আমরা অন্য কোনো মাছ ধরতে পারতেছি না, যার কারণে আমাদের বাধ্যতামূলক নদীতে নামতে হবে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। প্রার্থীদের দিনভর প্রচারে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়, তবে দুপুর নাগাদ ছাত্রদল ও শিবির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তোলে। ছাত্র শিবির সমর্থিত প্যানেল লিখিত সে অভিযোগ জমা দেয় রাষ্ট্র নির্বাচন কমিশনে। বিষয়গুলো খতিয়ে দেখার পাশাপাশি নির্ধারিত সময়ে ভোট গ্রহণের আশ্বাস দেয় কমিশন। অন্যদিকে 16 অক্টোবর রাষ্ট্র নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছে স্বতন্ত্র প্রার্থীসহ কয়েকটি প্যানেল। প্রায় 2 সপ্তাহের বিরতির পর আবারও চাঞ্চল্য ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাষ্ট্র নির্বাচনের প্রচারে দিনের শুরুতেই মাঠে নামে প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছুটছেন তারা। শিক্ষার্থীদের মন জয়ের পাশাপাশি দিচ্ছেন বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস। দুপুর গড়ালে ছাত্র শিবির সমর্থিত প্যানেল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে ছাত্রদলের বিরুদ্ধে। আর্থিক লেনদেনে ভোটারদের প্রভাবিত করার পাশাপাশি বিভিন্ন অভিযোগ জমা দেয় নির্বাচন কমিশনের কাছে। অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি, শিবিরের প্রার্থীরাই লঙ্ঘন করছেন নির্বাচনী আচরণবিধি। আমরা লিখিত অভিযোগ জানিয়েছি, এরপর আমরা লিখিত অভিযোগে জানিয়েছি যে ক্লাসরুমে গিয়ে প্রার্থীর প্রচারণা এবং এখানে আর্থিক লেনদেনের একটি বিষয় ঘটেছে তো ছাত্রদলের পক্ষ থেকে। তো আমরা এই বিষয়গুলো নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। আমি তাদের এই অভিযোগকে একদম সরাসরি উড়িয়ে দিলাম, এটা একটি মিথ্যা অভিযোগ। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল অর্থাৎ আবির জীবন এশা পরিষদ, আমরা টাকা লেনদেনে বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবেক কিছু টাকার বিনিময়ে বিক্রি করবে না। তারা বিভিন্ন জায়গায় কালো টাকার ছড়াছড়ি করেছে, বিভিন্ন জায়গায় তারা আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় তারা পার্টি খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তো তাদের এই আচরণবিধি লঙ্ঘনটা যেন সামনে না আসে, ওই জিনিসটা আমাদের উপরে দায় চাপানোর চেষ্টা করছে। পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে রাষ্ট্র নির্বাচন কমিশনার বলেন, বিষয়গুলো খতিয়ে দেখা হবে। জানান, নির্ধারিত তারিখেই ভোট গ্রহণের জন্য বদ্ধপরিকর তারা। ছাত্র শিবিরের পক্ষ থেকে আমার কাছে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে। তো আরও কয়েকটা বিষয়ে আমাদের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আমরা সেগুলো দেখব। 16 অক্টোবর যে নির্বাচনের ডেট নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ এই ডেটেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত, সব কিছু আমাদের তৈরি রয়েছে। এদিকে পোষ্য কোটা নিয়ে শিক্ষার্থীদের সাথে শিক্ষক কর্মকর্তাদের হাতাহাতির ঘটনার সুরাহা না হওয়ায় নির্ধারিত সময়ে রাষ্ট্র নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ, সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এবারে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকর্মী তারেক মাহমুদের কাছে বিস্তারিত জানতে। তারেক, প্রার্থীদের প্রচারণা কতটা জমেছে, নির্বাচন নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? সোহার, প্রার্থীদের যে প্রচারণা সেটি একদমই জমজমাট। সকাল থেকে আমি যতটুকু দেখছি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতে প্রার্থীরা তাদের হ্যান্ডবিল লিফলেটগুলো নিয়ে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, গিয়ে কিন্তু ভোট চাইছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমি এই যে ক্যাম্পাসের একাডেমিক ভবন, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ, আবাসিক হলগুলোতে উপস্থিত যে ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে কিন্তু এই হ্যান্ডবিলগুলো বিতরণ করা হচ্ছে। এবং প্রার্থীরা শিক্ষার্থীদের শিক্ষার মান এবং সুষ্ঠু পরিবেশ এবং আবাসিক হলের সুযোগ সুবিধার বিভিন্ন অঙ্গীকার নিয়ে কিন্তু তারা কথা বলছেন। এবং আজকে মঙ্গলবার দুপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে রাষ্ট্র নির্বাচন কমিশনে কিন্তু অভিযোগ দিয়েছে ছাত্র শিবিরের প্যানেল। এবং অন্যদিকে ছাত্রদলের প্যানেলে থেকে কিন্তু ক্লাসরুমে ঢুকে প্রচারণার করেছে এমন তারা অভিযোগ করেছিলেন। এবং ছাত্রদলের পক্ষ থেকেও আসলে ছাত্র শিবিরের বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। এখানে ছাত্র দলও কিন্তু ছাত্র শিবিরের বিষয়ে নানা অভিযোগ জানিয়েছেন। সেই বিষয়টিও আমরা এখন পর্যন্ত দেখেছি, তারা সংবাদ সম্মেলন করেছেন। বলা যায় যে এবং রাষ্ট্রর যে প্রচারণা সেটি সকাল থেকে জমজমাট হয়ে উঠেছে। এবং স্বতন্ত্র প্রার্থী যারা, তারাও সকাল থেকে বের হচ্ছেন, হয়ে তাদের হ্যান্ডবিলগুলো নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই 16 তারিখে যে ঘোষিত সময়, এর মধ্যে সুষ্ঠু পরিবেশে রাষ্ট্র নির্বাচনের সার্বিক প্রস্তুতি নির্বাচন কমিশন যেন শেষ করতে পারে। এবং এইবার আসলে রাষ্ট্র নির্বাচন সেটি যেন না পিছায়, সেটি সকল প্রার্থীদের কিন্তু দাবি। 12টি প্যানেলের প্রার্থী যারা রয়েছে বিভিন্ন পদের এবং স্বতন্ত্র প্রার্থীরা, সকলেরই কিন্তু একই দাবি। এবং তারা দাবি করছেন যে এই সঠিক সময়ে যেন রাষ্ট্র নির্বাচন সেটি হয়। এবং জমজমাট কিন্তু প্রচারণা চলছে সকাল থেকে এই বিকেল পর্যন্ত। সোহার, তারেক, আপনাকে ধন্যবাদ। কিছু উপদেষ্টা দায়সারাভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন দিয়ে এক্সিট নিতে পারলেই যেন বেঁচে যায়। তাদের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন, ভয় নিয়ে ওইসব উপদেষ্টাদের দায়িত্ব পালনের কোনোই প্রয়োজন নেই। দুপুরে নওগাঁয়ের এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় সার্জিস বলেন, কিছু উপদেষ্টার এ ধরনের মনোভাব নিয়ে কাজ করার বিষয়টি স্পষ্টভাবে পরিলক্ষিত। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা এমন চিন্তা করবে তাদের জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন সার্জিস আলম। বলেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠে পড়ে লেগেছে। তবে যে কোনো দলকে নিবন্ধিত করতে আগের ক্রাইটেরিয়া মানলেই হবে না, সবকিছু যাচাই বাছাই করারও আহ্বান জানান সার্জিস আলম। আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান। ফেনীর সোনাগাজীতে আসামি গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ওয়াকি টকি। পুলিশ জানায়, একাধিক মামলার আসামি দুই ভাই রিপন ও আরিফকে ধরতে ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নে অভিযানে যায় পুলিশের একটি দল। গ্রেফতারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় আসামিদের স্বজনরা। ছিনিয়ে নেয় একটি শটগান ও ওয়াকি টকি। এ সময় আহত হন 6 পুলিশ সদস্য। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে এলাকায় অভিযান চালায়। হামলার ঘটনায় আটক করা হয় একজনকে। গ্রেফতার করা হয় একাধিক মামলার আসামি রিপনকে। পরে তার দেয়া তথ্যে উদ্ধার করা হয় অস্ত্র ও ওয়াকি টকি। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ বাইরে হওয়ার সময় পুলিশের কাছ থেকে শটগান এবং ওয়াকি টকি ছিনিয়ে নিয়ে তারা কৌশলে তাদের ঘর থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলের আশপাশ সহ অত্র এলাকায় চতুর্দিকে বিশেষ অভিযান পরিচালনা করে যে আমাদের অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। তার নাম হলো জাহিদুল ইসলাম রিপন, তাকে গ্রেফতার করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল যেন চলছে অনিয়ম আর গরমিলের উপরে। 100 টাকার ইনজেকশন কেনা হচ্ছে 12 গুণ বেশি দামে। 5 কোটি টাকার ওষুধ কেনাকাটার পুরোটাই জুড়ে একই চিত্র। বিষয়গুলো জানাজানি হলে গোজামিল দিয়ে আবারও নতুন চাহিদাপত্র তৈরি করা হয়। তবে সেখানেও গরমিল পিছু ছাড়েনি। বিস্তারিত খোকন চৌধুরীর প্রতিবেদনে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আশপাশের কয়েক জেলার মানুষের একমাত্র ভরসাস্থল। তবে আস্থার জায়গায় কতটুকু ধরে রাখতে পারছে প্রতিষ্ঠানটি? সম্প্রতি সেখানে অভিযান চালায় দুদক। সংবাদ সংগ্রহে গেলে দরজা বন্ধ করেন স্বয়ং হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ। অভিযানের বিষয়ে প্রশ্ন করলে রেগেও যান তিনি। এত রাগঢাকের কারণ কি? বিষয়টি জানার চেষ্টা করতেই বের হয়ে আসে মূল ঘটনা। গত 13 মে হাসপাতালের জন্য ওষুধ কেনার চাহিদাপত্র আসে যমুনা টিভির হাতে।
5 কোটি টাকার চাহিদাপত্রে জীবন রক্ষাকারী কয়েকটি ওষুধের দাম নিয়ে ধরা পড়ে গড়মিল। বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে ওঠে ড্যাব নেতাদের দ্বন্দ্বে। অনিয়মের পেছনে মহানগর ড্যাবের সভাপতি MM হাসান সহ আরও কয়েকজনকে দায়ী করেন ড্যাবের অন্য নেতারা। এই দুর্নীতির দায় কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব ইউনিটের সবাই উপরে পড়ে, সবাই এই দায়ভার নিতে যান। আমি কেন আমাদের কুমিল্লা মেডিকেল কলেজের অর্থনৈতিক দায়ভারের আমার উপরে পড়ব? কেন ড্যাবের ফান্ড রাইজ করতে হবে? কেন কোথাও কথা শুনতে হলে বাইরের কথা শুনতে হয় যে ড্যাবের ফান্ডে টাকা জমা হচ্ছে? এবার পাওয়া গেল আরও একটি চাহিদাপত্র। সেখানে কয়েকটি ওষুধের দাম প্রথম চাহিদাপত্রের চেয়ে কমানো হলেও গড়মিল রয়েই গেছে। মে মাসের কেনাকাটার ওষুধ নিয়ম বহির্ভূতভাবে এসেছে সেপ্টেম্বরে। নেই কোনো সরকারি সিল। দুদকের দাবি, গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি ধামাচাপা দিতেই নতুন চাহিদাপত্র তৈরি করা হয়। অনিয়ম হয়েছে, কিন্তু তারা এই বিভিন্ন নিউজে আসার পরে এগুলো হয়তো আমার কাছে ধারণা যে তারা এটা পরবর্তীতে মেকআপ দিয়েছে। ঠিক কোন প্রক্রিয়ায় এত গড়মিল রেখে ওষুধ কেনা হলো বা দ্বিতীয়বার চাহিদাপত্র তৈরি হলো, এই প্রশ্নগুলোরও কোনো উত্তর মেলেনি। নিয়ে কোনো মন্তব্য না, আমরা আমাদের সুপারিশগুলো দিয়ে আমাদের কি পাইছি আমি যে তদন্ত যা পাই, আমাকে মনে হয় তদন্ত দেওয়া হয়েছিল একটা এত কোটি টাকার লেনদেন হয়েছে এই বিষয়ে। দ্রুত জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি সচেতন নাগরিকদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। চিকিৎসক ও নার্স সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জনবল ও যন্ত্রপাতি সংকটে রোগও শনাক্ত করা যাচ্ছে না। রয়েছে বেড সংকট, সিজার সহ অন্যান্য অপারেশনের জন্য নৌপথে ছুটতে হয় সদর কিংবা পাশের উপজেলায়। দ্রুত সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর। ভোলা দক্ষিণের শেষ প্রান্তে ছোট্ট মনপুরা দ্বীপ যেন দেশের বুকে এক বিস্তৃত নাম। সদর থেকে প্রায় 70 কিলোমিটার দূরত্ব। পৌঁছাতে লঞ্চ বা ট্রলারে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। এখানকার মানুষকে চিকিৎসার জন্য লড়তে হয় সময় আর দূরত্বের সীমাবদ্ধতার সাথে। বিচ্ছিন্ন এই জনপদে প্রায় 1.5 লাখ মানুষের বসবাস। দুর্গত এই দ্বীপবাসীর চিকিৎসার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে চিকিৎসক সংকটে ন্যূনতম স্বাস্থ্যসেবাও ব্যাহত হচ্ছে প্রতিদিন। 21টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র 3 জন। নেই বিশেষজ্ঞ। 1.5 লক্ষ মানুষের জন্য স্বাস্থ্য কর্মকর্তা সহ 3 জন ডাক্তার, যা দিয়ে 1.5 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদেরকে। বিশেষজ্ঞ ভালো গাইনি ডাক্তার নেই, কোনো কিছুই হয় না। সব বলা ঢাকা যাইতে হয়, গরিবের অনেক কষ্ট হয়। এক্স-রে মেশিন নেই। রক্তের কয়েকটি সাধারণ পরীক্ষার বাইরে কোনো টেস্টও হয় না। অপর্যাপ্ত বেডে ঠাঁই হয় না অনেকের। কেউ কেউ থাকেন মেঝেতে। জরাজীর্ণ ভবনে সিলিং খসে পড়ে রোগীর বেডে। বৃষ্টির পানিতে ভিজে যায় পুরো ওয়ার্ড। এতে চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা। মেডিকেলে আসেও আমরা কিন্তু ঝুঁকিমুক্ত না, আমরা বরঞ্চ মনে হয় যে আরও ঝুঁকিপূর্ণ। আসার পরে আমি কোনো বেড পাইনি। আইসে এখন আমি এই ফ্লোরের ভিতরে সিট নিয়ে আমি এইভাবে শুয়ে আছি এবং বিভিন্ন নানান সমস্যাতে আমি ভুগতেছি। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সমস্যার বিষয়ে লিখিত ও মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এইসব বিষয়ে আমি ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা সমস্যা সমাধানে অত্যন্ত আন্তরিক। সিভিল সার্জন জানান, খুব দ্রুতই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট দূর করা হবে। এছাড়াও যন্ত্রাংশ ও জরাজীর্ণ ভবনের সমস্যাও দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। 5 জন চিকিৎসক কিন্তু এখানে আছে, তার ভিতরে 2 জন কিন্তু দীর্ঘদিন ধরে অ্যাবসেন্ট। 48তম বিসির মধ্যে খুব শীঘ্রই ডাক্তার প্রদান হবে, সেখানে আমরা উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক পাবো, এটা আমরা আশা করতেছি। পানি বেষ্টিত এই দ্বীপের মানুষের কাছে স্বাস্থ্য সেবা যেন বিলাসিতা। কবে সংকটের সমাধান হবে আর কবেই বা নিশ্চিত হবে স্বাস্থ্যসেবা, সে প্রশ্নই মনপুরাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ।
গাজীপুরের শ্রীপুরে ভারী বৃষ্টিতে ডুবেছে বিভিন্ন এলাকা। দুপুরে শুরু হওয়া একটানা বৃষ্টিতে উপজেলা পরিষদ, সাব রেজিস্ট্রি অফিস সহ কয়েকটি সরকারি অফিসের নিচে মেঝেতে পানি উঠে যায়। এতে স্থবির হয়ে পড়ে দাপ্তরিক কার্যক্রম। আশপাশের দোকানপাটেও পানি ঢোকায় প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা। বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দর্শক, গাজীপুরের শ্রীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আলী বাবু। বাবু, জলাবদ্ধতা কি এখনো আছে, আর ভোগান্তি নিয়ে স্থানীয়রা কি বলছেন? নাবিলা, জলাবদ্ধতা আসলে এখন কিছুটা কমতে শুরু করেছে। যেসব অফিস আদালতে পানি উঠেছিল সেগুলো কিন্তু আসলে এখন পানি নামতে শুরু করেছে, কারণ স্থানীয়রা নিজ উদ্যোগেই আসলে যেসব জায়গাগুলোতে আসলে পানি জমেছিল সেগুলো, যে ময়লাগুলো জমেছে সেগুলো সরিয়ে দিয়েছে। গাজীপুরের উপজেলা শ্রীপুর উপজেলা চত্বর এবং শ্রীপুর সাব রেজিস্ট্রি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু, এবং তার পাশাপাশি বিভিন্ন দোকানেও কিন্তু আসলে পানি উঠেছিল। সেই সব জায়গায় আসলে একবারই তাদের যে কার্যক্রম সেগুলো কিন্তু স্থবির হয়ে গিয়েছিল। প্রায় 1টা থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেটা কিন্তু টানা 2 ঘন্টা বৃষ্টি পড়েছে। এই 2 ঘন্টার বৃষ্টিতে আসলে সরকারি যে অফিসের যে কার্যক্রম সেগুলো কিন্তু আসলে একবারই বন্ধ হয়েছিল, কারণ কোনো মানুষই আসলে বাইরে বের হতে পারে নাই। মুষলধারে বৃষ্টি পড়েছে। আমরা দেখিয়েছি যে আসলে শ্রীপুর যে সাব রেজিস্ট্রি অফিসের যে কার্যক্রম সেখানে কিন্তু যে ভলিউম এবং যে কাগজপত্র সবকিছু আসলে পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও কিন্তু শ্রীপুরে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যে মাওনা এলাকা সেখানেও কিন্তু আসলে পর্যাপ্ত পানি হওয়ার কারণে আসলে রাস্তা তলিয়ে গিয়েছে, এবং আঞ্চলিক সড়কগুলোতে আসলে যে পানি ওঠার কারণে রাস্তা তলিয়ে গিয়েছে। তার পাশাপাশি যদি কৃষি জমির কথা বলি, গাজীপুরে যে কৃষি জমিগুলো রয়েছে প্রত্যেকটি কৃষি জমিতেই আসলে পানি উঠে যাওয়ার কারণে আসলে প্রত্যেকটি ধানের যে ফসলগুলো সেগুলো পানির নিচে তলিয়ে গেছে। সেক্ষেত্রে আসলে কৃষকের অনেকটা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এখানকার স্থানীয় কৃষকরা। তার পাশাপাশি সাধারণ মানুষ যেটা বলছে, আসলে এই ভারী বৃষ্টির কারণে তারা আসলে ঘর থেকে বের হতে পারছে না। তারা যেটা বলছে যে আসলে এই টানা যদি এই বৃষ্টি হয় তাহলে তাদের যে দরকারি কার্যক্রম, যে সরকারি কার্যক্রম সেগুলো টোটালি বন্ধ হয়ে যাবে, এবং যে কৃষি জমিগুলো তলিয়ে গেছে সেগুলো যদি আসলে কৃষি বিভাগ কোনো পদক্ষেপ না হয় তাহলে তাদের ব্যাপক ধরনের ক্ষতি হবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। নাবিলা। বাবু, ধন্যবাদ। এদিকে তিস্তার পানি কমতে শুরু করায় লালমনিরহাট ও রংপুরে প্লাবন পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। সকাল 6টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমা 43 সেন্টিমিটার নিচে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে। পানি কমে যাওয়ায় বাড়িঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা। বেড়ে এসেছে ক্ষয়ক্ষতির চিহ্ন, ভেঙে গেছে রাস্তাঘাট, গাছপালা। তবে রংপুরে কাউনিয়া তিস্তা রেলওয়ে ব্রিজ পয়েন্টে এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। এতে নিম্নাঞ্চলের কিছু এলাকার ঘরবাড়ি ও শস্য ক্ষেত পানিতে ডুবে রয়েছে। তালিকা করে বানভাসীদের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। তিস্তার পানি বেড়ে রোববার সন্ধ্যা থেকে প্লাবিত হতে থাকে লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল। 2 জেলার প্রায় 40,000 পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এবার আশ্বিনে পানিবন্দির দুর্ভোগ পোহাতে হচ্ছে তিস্তা অববাহিকার বাসিন্দাদের। এক রাতের পানি বৃদ্ধিতে কয়েক হাজার পরিবার পড়েছে ভোগান্তিতে। ক্ষতিগ্রস্ত আমন সবজির আবাদ, ভেসে গেছে পুকুরের মাছ, রাস্তাঘাট ছিন্ন ভিন্ন। স্থায়ী সমাধান হিসেবে নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি ভুক্তভোগীদের। অনেক বছর পর আশ্বিন মাসে এমন উপচে পড়া জলের মুখোমুখি হলো তিস্তা অববাহিকার মানুষ। চরাঞ্চল, নিম্নাঞ্চল সহ তলিয়ে যায় আশ্রয়ন প্রকল্প। বাসাবাড়িতে কোথাও কোমর, কোথাও হাঁটু পানি। ভালো দেখিয়া নামাজবন্দি করে খায়া শুধলাম, মগরে বাদ দেখি আমার ঘরের মধ্যে পানি। রান্না করতে পারি নাই, খাইতে পারি নাই। মেয়ে ছেলে ধরে ঘরের মধ্যে আছি, কোনো বাইরে যাই নাই। আমনের আবাদ অথই পানির নিচে, তার ওপর বানের সাথে আসা কচুরিপানার ঢল। পুরো আবাদি নষ্ট হওয়ার শঙ্কা চাষিদের। পার উপচিয়ে ভেসে গেছে পুকুরের মাছ, রাস্তাঘাটেও কোমর হাঁটু পানি। ভেঙে গেছে অনেক রাস্তা, স্কুল যাওয়াও বন্ধ শিক্ষার্থীদের। প্রতি বছর ভারত থেকে হুহুকে পানি ছাই দেয়। আমাদের রংপুর ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে লালমনিরহাট ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে বহু জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যায়। এইভাবে আমাকে তো জনগণক এইভাবে এখন ভুলাইতে আমার মনে কর তস্তিতে আমাকে সব শেষ করে দিলে। মহা দুর্গতিতে পড়লেও ত্রাণ চায় না অববাহিকার মানুষ। তিস্তা খননের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় দানা বেঁধেছে অসন্তোষ। নদী খননের দরকার, আর কি চাই, লিফট চাই না আমরা, আমার এগুলোর দরকার আছে বেশি। নির্বাচনের তফসিল ঘোষণা করার আগেই
যাতে তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধন করা হয়। এমন বাস্তবতায় আগামী বছরের জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর কথা জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা। তাতে আপত্তি তিস্তা বাঁচাও আন্দোলনে যুক্তদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নভেম্বরেই কাজ শুরুর দাবি তাদের। এই সরকারের মেয়াদকালে আগামী একনেক সভায় এই অর্থ বরাদ্দ করে এই তফসিল ঘোষণার আগেই এই তিস্তা মহাপরিকল্পনার কাজের শুভ উদ্বোধন করতে হবে। নির্বাচনী প্রাক্কাল তখন তফসিল ঘোষণা হয়ে যাবে, অনেক ধরনের জটিলতা তৈরি হয়ে যেতে পারে। যদি তারা যে আমাদের আভ্যন্তরীণ অর্থ থেকে যে টাকা দিয়ে কাজ শুরু হওয়ার কথা সেটা দিয়ে তো কাজ শুরু করতে পারে। চলতি বছর 5 দফায় বাড়ল তিস্তার পানি। পানির সাথে বসবাসের এই দৃশ্য শুধু এখনকার বা এবারকার নয়। মোটামুটি ফি বছর 4 মাস 5-7 দফায় এভাবেই পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকেন তিস্তা অববাহিকার হাজারো মানুষ। পরের 8 মাসে জীবন বাঁচানোর খানিকটা চেষ্টা করেন তারা, কিন্তু পরের বছর গিয়ে হয় একই নিয়তি। এই দুঃসহ জীবন থেকে মুক্তি পেতে তাদের দাবি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হোক। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বদলির আদেশের পর এবার বিভাগীয় মামলা করা হলো নারী হেনস্থায় অভিযুক্ত মানিকগঞ্জ নার্সেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শাহিনুর রহমানের বিরুদ্ধে। যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত একটি চিঠি প্রেরণ করা হয়। চিঠিতে যমুনা টিভিতে প্রচারিত সংবাদের সূত্র উল্লেখ করে সরকারি কর্মচারী শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং অসৎ আচরণে অভিযুক্ত করা হয় শাহিনুর রহমানকে। বলা হয়, নারী হেনস্থার দায়ে তাকে কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না তার জবাব দিতে। এর আগে নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি থাকা অবস্থায় নার্সকে অনৈতিক প্রস্তাব, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ ওঠে শাহিনুরের বিরুদ্ধে। নিয়ে 29 সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। একদিন পরই তাকে রংপুর মেডিকেলে বদলির আদেশ দেয় সংশ্লিষ্ট অধিদপ্তর। বেনাপোল কাস্টমস হাউসে ঘুষকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে যশোরের কারবালা এলাকা থেকে শামীমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। গতকাল যশোর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালায় দুদক। এ সময় ঘুষের 2,76,000 টাকা সহ এনজিও সদস্য হাসিব হোসেন আটক হয়। দুদকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিবকে সহযোগী উল্লেখ করে ঘুষের কথা স্বীকার করেন শামীমা। আটককৃত হাসিব ও শামীমাকে আদালতে পাঠানো হয়েছে। চলছে মামলার প্রস্তুতি। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে এখন টিভি সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। গণমাধ্যম কর্মীরা বলেন, বিভিন্ন সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা থামছে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। জঙ্গল সলিমপুরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। দীর্ঘদিনীয় সাগর রুনি হত্যার ঘটনার বিচার না হওয়ায় ক্ষোভ জানান তারা। মা ইলিশ রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হলেও এখনও কোনো সহায়তা পাননি রাজবাড়ির ছেলেরা। কর্মহীন থাকায় পরিবার নিয়ে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে তাদের। দীর্ঘদিন মৎস্য আহরণের সাথে সম্পৃক্ত থাকার পরেও এখনও জেলে কার্ড না পাওয়ার অভিযোগও আছে অনেকের। জনপ্রতি চালের পাশাপাশি নগদ অর্থ সহায়তা দেওয়ার দাবি তাদের। নদীবেষ্টিত জেলা রাজবাড়ী বাসিন্দাদের অনেকেই মৎস্য আহরণের মাধ্যমে করেন জীবিকা নির্বাহ। শনিবার থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হওয়ায় আপাতত তারা কর্মহীন। জাল বুনে আর নৌকা সারাইয়ে কাটছে অলস সময়। জেলেদের দাবি, মৎস্য আহরণে নিষেধাজ্ঞা শুরু হলেও কোনো সহায়তা পাননি তারা। এতে পরিবার নিয়ে পড়েছেন দুর্ভোগে। 20 থেকে 25 কেজি চাউল দেয়, কিন্তু চাউলের সাথে আমাদের তো খালি চাউল দিলে হবে না, খালি চাউল খাওয়াতে ভাত ফুটে খালি তো হয় না। 22 দিনই না হলে নিচে আমার 40 কেজি চাল লাগে, 7-8 জন মানুষ খানো হল, সদাই লাগে, পাতি লাগে, ধরেন আরো নিচে 8-10 হাজার টাকা সদাই পাতি লাগে।
রাজবাড়ীতে নিবন্ধিত জেলের সংখ্যা ৫,৭৭৭ জন। তবে অনেকের অভিযোগ দীর্ঘদিন এই পেশায় যুক্ত থাকার পরেও পাননি নিবন্ধন কার্ড, ফলে নিষেধাজ্ঞার সময় জীবন হয়ে ওঠে মানবেতর। আমার এই পর্যন্ত জাইলে কার্ড হয় নাই। আমি 10-12 বার গেছি উপজেলায়, মেম্বারের কাছে গেছি, খালি ছবি রাখে আর হলে ভোটার আইডি কার্ড। ইলিশ মাছের নিষেধাজ্ঞার কারণে আমরা অন্য কোনো মাছ ধরতে পারতেছি না, যার কারণে আমাদের বাধ্যতামূলক নদীতে নামতে হবে। মৎস্য কর্মকর্তারা জানান, পূজার লম্বা ছুটি এবং বিভিন্ন প্রক্রিয়ার কারণে বিলম্ব হয়েছে চাল বিতরণে। তবে এরই মধ্যে বরাদ্দ বন্টন হয়েছে উপজেলা পর্যায়ে, সেখান থেকে পৌঁছে যাবে জেলেদের হাতে। এই বছর জেলেদের জন্য আমরা চালের বরাদ্দ ইতিমধ্যে পেয়েছি, সেটা উপজেলায় বিভাজনও করে দেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব শিগগিরই আমরা জেলেদেরকে 25 কেজি হারে চাল দিতে পারবো। মা ইলিশ রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞা চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। এ সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। মৎস্য খাতের সম্ভাবনাময় জেলা নড়াইল। এখানকার 50,000-এরও বেশি মানুষ মৎস্য চাষ ও ঘের ব্যবসায় জড়িত। কয়েক দশক ধরে বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন করে আসছেন অনেকে। উদ্বেগের বিষয় হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া নির্বিচারে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্যোক্তা, ভোক্তা এবং পরিবেশ। প্রায় 8 লাখ মানুষের বসবাস নড়াইলে। বিল এবং ঘের বেষ্টিত এই জেলায় কলকারখানা গড়ে না ওঠাতে কৃষি এবং মৎস্য চাষই প্রধান জীবিকার উৎস। এখানে 82% মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। ধান, পাট, গম সহ বিভিন্ন ফসলের পাশাপাশি এই জেলার অন্তত 60,000 মানুষ মৎস্য চাষে জড়িত। তবে স্থানীয় মৎস্য বিভাগে বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নেই। এতে করে এক প্রকার বাধ্য হয়েই মৎস্য চাষী এবং ঘের মালিকেরা নিজেদের উদ্যোগেই অ্যান্টিবায়োটিক ঔষধ পুকুর এবং ঘেরে প্রয়োগ করছেন। বিভিন্ন সময় বিভিন্ন রোগের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ি মাছের চাষের জন্য। সেক্ষেত্রে আমরা কোনো পরামর্শ মৎস্য অফিস থেকে পাই না। বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন আমাদের যে পরামর্শ দিচ্ছে সেই অনুযায়ী আমরা অনেক সময় সেই ওষুধ প্রয়োগ করতেছি, কিন্তু সঠিক কাজ হচ্ছে না। এই মাছগুলা যখন ভোক্তার পর্যন্ত পৌঁছাচ্ছে তখন ভোক্তা এই মাছগুলো খাওয়ার পরে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রভাবে। জেলার প্রায় অর্ধ শতাধিক হাট বাজারে এবং দোকানে পাওয়া যাচ্ছে 10 থেকে 12টি কোম্পানির অ্যান্টিবায়োটিক ঔষধ। রুই, কাতল, মৃগেল, গ্লাস কার্প, পাবদা, কই, মাগুর সহ বিভিন্ন জাতের মাছে হাই অ্যান্টিবায়োটিক ব্যবহারে অনেক সময় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা, ব্যাহত হচ্ছে উৎপাদন। পাশাপাশি খাল, বিল, নদীর পানিও দূষিত হচ্ছে। চাষিরা আসলে আমরা ওষুধ নিতে আসলে আমরা তারা যেটা চাই আমরা সেইভাবে যেটা চাই আমরা থাকলে বলি আছে, না থাকলে বলি নাই, এবং সেইভাবেই আমরা বিক্রি করি। সবাই মাছের খাবারের পাশাপাশি ওষুধও বিক্রি করে এবং এগুলোকে সাহায্য করে বিভিন্ন কোম্পানির এসআররা আছে, তারা রিপ্রেজেন্টেটিভ আছে, তারা আপনার ঘিরেও যায়, পর্যবেক্ষণ করে এবং ওষুধগুলো আপনার তারাই সাপ্লাই করে, প্রেসক্রিপশন করে। যে সব দোকানদার অ্যান্টিবায়োটিক দিচ্ছে মাছের, এটা দ্রুত বন্ধ করা উচিত, কারণ অ্যান্টিবায়োটিক প্রয়োগের ন্যূনতম ধারণা এদের নাই, এরা অভিজ্ঞ না, এবং সরকারের উচিত অভিজ্ঞ লোকের মাধ্যমে অ্যান্টিবায়োটিক প্রয়োগের ব্যবস্থা করা। আইন অনুযায়ী বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রয় করা শাস্তিযোগ্য অপরাধ। এই বিধান কার্যকরের দাবি তুলেছে নাগরিক সমাজ। যদিও মৎস্য বিভাগ বলছে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে। আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজার তদারকির মাধ্যমে ফার্মেসিগুলোকে যথাযথ নিয়মে অ্যান্টিবায়োটিক যাতে বিক্রয় করে সেই ব্যবস্থা নেওয়া। অ্যাকোমেডিসিন ব্যবহারের জন্য একটা নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। এটা যদি অনুমোদন হয় বা নতুন নীতিমালা তৈরি হয়, সেই আলোকে আমরা অ্যাকোমেডিসিন ব্যবহারের ক্ষেত্রে চাষিদেরকে পরামর্শ দিতে পারবো। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা মাছ মানুষের শরীরে গেলে নানা ধরনের রোগ বাসা বাঁধতে পারে। অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কোনো প্রয়োজনই নেই, যেটা করা হচ্ছে সেটা অযাচিত এবং চাষিরা অনেক সময় নিজেদের মুনাফার জন্য করে, কিন্তু তারা বুঝতে পারে না যে মুনাফার বদলে তারা নিজেদেরকে নিজেই ক্ষতি করছে। মাছে অ্যান্টিবায়োটিক অবশ্যই বিশেষজ্ঞদের, বিশেষ করে যারা মৎস্য অফিসার আছে বা যারা মৎস্যবিদ আছেন তাদের পরামর্শ অনুযায়ী করা উচিত।
বছরে জেলায় প্রায় 16,500 টন মাছের চাহিদা রয়েছে, উৎপাদন হয় সেখানে 18,300 টন। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, এখনকার মতো শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন।